নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। আর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শুরু করতে চলেছি আমার আরেকটি ছোট্ট ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাতে চলেছি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার যে যাত্রাপথটা, সেই যাত্রাটা এবং কিভাবে যাবেন আর সেখানে দ্রষ্টব্য জিনিসগুলো কি কি আছে। অনেকেই কলকাতা ভ্রমণ করতে আসেন এবং তার মধ্যে খুঁজে পেতে চান সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে সুন্দর জায়গাগুলো। আর তীর্থক্ষেত্র বলতে তো আমরা এগুলোকেই বুঝি। হ্যাঁ, আমরা চলে গেছিলাম সেদিন কিন্তু দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছি ফেরিঘাটে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী ফেরিঘাট থেকে মাত্র 11 টাকার একটি টিকিট কেটে জনপ্রতি 11 টাকাই টিকিট লাগবে আপনার। তারপরে এই যে ব্রিজটা, হ্যাঁ, এখান থেকে হেঁটে চলে আসবেন ফেরিঘাটের যে লাইনটা, এখানে এই যে সামনে দেখা যাচ্ছে বালি ব্রিজ, হ্যাঁ, এর তলা থেকে কিন্তু নিয়ে যাবে বেলুড় মঠে। আর ওখান থেকে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু মনোরম এবং আকর্ষণীয় লাগছে। মা ভবতারিণীর বসবাস যেখানে, শ্রী রামকৃষ্ণ দেবের কত লীলা, কত ভক্তি সাধনা এখানেই হয়েছে। এই গঙ্গার ঘাট আর এই সেই কি বলবো, সেই ঐতিহাসিক জায়গা যেখানে কিন্তু রয়েছে রামকৃষ্ণ দেবের কত স্মৃতি বিজড়িত সেই স্থানটি। এবং তাছাড়া সাথে রয়েছে মাতা সারদা দেবীর আর তার রামকৃষ্ণ দেবের সহধর্মিণী তথা মা সারদা দেবীর একগুচ্ছ স্মৃতির সমারোহ। সাথে সাথে রয়েছে স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব লাভ করা, স্বামী বিবেকানন্দের পদার্পণ এইখানে। আর এই সমস্ত কিছু নিয়ে এই জায়গাটা যেন একটা ঐতিহাসিক বাতাবরণ, মনীষীদের একটা পীঠস্থান। এই সমস্ত কিছুকে ছেড়ে আপনি পেরিয়ে আসবেন এই আরেকটি তীর্থস্থান, যেটা বেলুড় মঠ। হ্যাঁ, যেতে যেতে চোখে পড়বে নানাবিধ জায়গা, বিশেষ করে গঙ্গার এই মনোরম দৃশ্য আপনাকে আকর্ষিত করবে। আর সাথে সাথে আকর্ষণ করবে আরেকটি জায়গা, সেটা হলো নদী, গঙ্গা বক্ষে বয়ে চলা নৌকাগুলো, মাঝির বয়ে চলা এই দ্বার। হ্যাঁ, কখনো কখনো মনে হবে সেই সমস্ত পুরোনো গানগুলো, ও মাঝি রে, কিংবা আমাদের সেই রবীন্দ্রনাথের সোনার তরী, সেই পদ্মার বোটে বসে রবীন্দ্রনাথের বয়ে চলা, এবং তারপরে গ্রাম্য জীবন এবং নদীর বুকে ভেসে ভেসে তার লেখা অসংখ্য গান, অসংখ্য কবিতা, যে কবিতাগুলোর জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, সমস্তটাই হয়তো শান্তিনিকেতন আর সেই পদ্মার বোটে বসে লেখা। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চল আর তার মাঝে একটা নদী, আর সেই নদীর বোটে বসে লিখেছিলেন অজস্র কবিতা, কাহিনী। এই সমস্তটা কিন্তু এই নদীর বুকেই। হ্যাঁ, সেরকমই আরেকটি নদী, আমাদের সকলের প্রিয় নদী, আমাদের সকলের ভালোবাসার গঙ্গা। আর এই গঙ্গার বহতা এটা কিন্তু হুগলি নদী নামে পরিচিত এই জায়গাটায়। হ্যাঁ, এই গঙ্গাটা এখানে কিন্তু হুগলি নদী নামেই পরিচিত। আর বয়ে চলা নদীর স্রোত যেন একটা ভেসে যাওয়া, কি বলবো, তরণীর মতো আমার মনের মধ্যে তোলা দিয়ে যাচ্ছিল। আপনাদের সকলেরই হয়তো এরকম অনেক কিছু মনে হয়, অনেকের বিভিন্ন জনের মনে বিভিন্ন রকমের ভাবনা ভেসে ওঠে। আর দূর দূর থেকে চলে যাচ্ছে দেখুন নৌকাগুলো, মাঝি দাঁড় টেনে নিয়ে যাচ্ছে দূর সুদূরে। আর সূর্যের রশ্মি পড়ছে জলতলে, যেন একটা অন্যরকম আভা তৈরি করছিল। এই সমস্তটা দেখতে দেখতে আপনি কখন যে চলে আসবেন বেলুড় মঠ আপনি জানতেই পারবেন না। আর এখানে আসার পরে আরো কিছু জিনিস রয়েছে। হ্যাঁ, সেই জিনিসগুলোর মধ্যে প্রধান দ্রষ্টব্য কিন্তু যে সব জায়গা, সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে প্রধান প্রধান জায়গা যেগুলো হচ্ছে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ এবং মাতা সারদা দেবীর যে সমস্ত সমাধি ক্ষেত্র, তার উপরে নির্মিত বিভিন্ন মন্দির এবং বেদি, সেই সমস্ত জায়গা, সেই ঘরগুলোকে, প্রত্যেকটা ঘরকে আপনারা কিন্তু দেখতে পারবেন। আর সেখানে অনেক শ্রদ্ধার সাথে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। আর এই সমস্ত কিছু আপনি কিন্তু দেখার সৌভাগ্য লাভ করবেন এই বেলুড় মঠে আসলে। যেতে যেতে এই প্রকৃতির অনবদ্য লীলা সমস্ত কিছু দেখতে দেখতে আপনার চোখ জুড়িয়ে যাবে। আর সাথে মনে হবে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, ভগিনী নিবেদিতা, এদের মহান কার্যাবলী এবং এই সমস্ত কিছুর সান্নিধ্যে, এই সমস্ত কিছুর স্পর্শ, ঐতিহাসিক বাতাবরণের মধ্যে আপনি এসে যেন উপবিষ্ট হবেন। আর এই সমস্ত কিছুর দেখার সৌভাগ্য হবে তার রেপ্লিকা এবং কৃত্রিমভাবে তৈরি করা কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য শ্রী স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মঠ। হ্যাঁ, এই মঠ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরে বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে এটি অবস্থিত। আর এখানে যাওয়ার জন্য এই যে যাচ্ছি আমি,
হ্যাঁ, এই যাত্রাপথে কিন্তু আপনি যেতে যেতে অনেকেই নৌকা দেখবেন, আর দেখতে দেখতে আপনার মন চলে যাবে সুকোন দূরে, যেখানে গ্রাম্য বাংলার জীবনযাত্রা এবং গ্রামীণ সেই যে জীবনপটে নৌকা যাত্রা, নৌকা বিলাস, সেইগুলোর একটা আরামদায়ক অনুভূতি। কিন্তু না, এই যে যাচ্ছে এটা কিন্তু কলকাতা কল্লোলিনীরই গঙ্গা পক্ষে এই নৌকাগুলো চলে যাচ্ছে। এই মন্দিরটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। আর এখানে কিন্তু সকল ধর্মকে একত্রিত করার একটা মহান ব্রত যেন নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। হিন্দু, ইসলাম, বৌদ্ধ, রাজপুত ও খ্রিস্টান স্থাপত্যের একটি সংমিশ্রণে এই রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠিত আমাদের এই বেলুড় মঠটি। 400 একর জমির ওপর উপস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় এখানেই অবস্থিত। এই সমস্ত কিছুই কিন্তু আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দূর সুদূর থেকে কিন্তু অনেক পর্যটক এখানে এসে থাকেন শুধুমাত্র এই বেলুড় মঠ দেখবেন বলে। আর এই গঙ্গা পক্ষে স্নান করে পুণ্য তীর্থ বা পুণ্য কামনার জন্য অনেক মানুষ কিন্তু এখানে চলে আসেন। তো আমরাও সেদিন চলে গেছিলাম এখানে। আর এখানে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে এখানে চলে গেছিলাম। আর এখানে যাওয়ার জন্য মাত্র 11 টাকা দিয়ে একটি টিকিট কেটে উঠে পড়েছিলাম লঞ্চে। আর যাওয়ার সময় দেখুন এর পাশেই কিন্তু এই যে যখন মুখটা ঢুকবো তার পাশেই এই মসজিদটা। ভাবুন, যেখানে মন্দির, মসজিদ, গির্জা এবং সমস্ত কিছু, সমস্ত ধর্মকে একত্রে একই আসনে রাখা হয়েছে। এই সেই মহান তীর্থস্থান। সকলের ওপরে মানবতা সত্য, সবার ওপরে মানুষ সত্য, সেই বাণীটিকেই যেন একদম সহজ সরল জলের মতো করে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আর তার নামই হচ্ছে স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, আমরা তার জন্যই এই জায়গাটিতে বারবার ছুটে যাই। আর দেখুন এই যে মন্দিরটি, এই মন্দিরটির নকশাটাও কিন্তু সেভাবেই গড়ে তোলা। আর আমরা সকলেই এটি জানি। আর এখানে বিশেষ করে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্মতিথি থেকে শুরু করে আর তাদের প্রয়াণ তিথি, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, বড়দিন উৎসব, এই সমস্ত কিছুই উদযাপন করা হয়ে থাকে। দুর্গাপুজোর সময় যখন দুর্গাপুজো হয়, বিশেষ করে মহা অষ্টমীর দিন কুমারী পুজো দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় করে এখানে। আর আমরাও কিন্তু সেরকমই অনেকেই কিন্তু এই জায়গাটি চলে যাই দেখতে। আর এই জায়গার ইতিহাস যদি আমরা জানতে চাই, এই ইতিহাস হয়তো বলে শেষ করা যাবে না। 1897 সালে পাশ্চাত্য থেকে কয়েকজন অনুগামী সংগ্রহ করে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। আর তারপরে তিনি চেয়েছিলেন যে তার মঠের গোড়াপত্তন করতে, এবং তার জন্য তিনি এই মঠের জন্য তিনি বিভিন্ন ছেলে তৈরি করতে চেয়েছিলেন যারা এই মঠে কাজ করতে পারবে বা এই মঠের সাথে যুক্ত থাকতে পারবে। আর তার জন্যই তিনি দুটি মঠ স্থাপন করেছিলেন। একটি হলো অদ্বৈত আশ্রম, আর একটি আমাদের এই বেলুড় মঠ, যেটি এখন রামকৃষ্ণ মিশনে প্রশিক্ষিত বা অনেক ছাত্ররা এখানে পড়াশোনা করে। বিশ্ব ধর্ম মহাসভার ভাষণ দানের আগে পরিব্রাজন জীবনে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন অঞ্চল পর্যটন করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল তাজমহল, ফতেপুর সিক্রি, দেওয়ানি খাস এবং রাজপুতানার প্রাসাদ। এই সমস্ত জায়গাগুলো কিন্তু তিনি পরিদর্শন করেছিলেন। স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেব, সারদা মায়ের এবং ভগিনী নিবেদিতা সহ আরও বিভিন্ন মহান মানুষের কীর্তি কিন্তু এই রামকৃষ্ণ মিশন মানে এই মঠের প্রাঙ্গণে একটি নির্দিষ্ট জায়গায় একটি জাদুঘর করা হয়েছে, সংগ্রহশালা যেটাকে বলা হয়। তো সেখানে কিন্তু সেই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্মিত রয়েছে। আপনারা চাইলে এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। আর এই জাদুঘরের টিকিট মাত্র 10 টাকা। হ্যাঁ, নামমাত্র টিকিটের মাধ্যমে এই জাদুঘরে ঢুকে আপনারা সমস্ত বিষয়টাকে দেখতে পারবেন। রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ পরিহিত বিভিন্ন বস্ত্র থেকে শুরু করে তাদের ব্যবহৃত ঔষধপত্র এবং বাটি এবং থালা, এই সমস্ত কিছুই কিন্তু ওখানে আপনারা পেয়ে যাবেন অতি সহজে। আর এই সমস্ত বিষয়গুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু এখানেই চলে যেতে পারেন। আর এছাড়াও রামকৃষ্ণদেব যেখানে বসে
সাধনা করেছিলেন সেই পঞ্চবটী, তারপরে হচ্ছে কল্পতরু বৃক্ষ, সমস্ত বিষয়টা, সমস্ত জিনিসের কিন্তু কৃত্রিমভাবে তৈরি করে রাখা হয়েছে এই জাদুঘরে। আর আমরা সকলেই কিন্তু গেলে মাত্র, আগে ছিল, হ্যাঁ আগে আরো কম ছিল, 5 টাকা ছিল, তারপর আস্তে আস্তে 8, এখন মাত্র 10 টাকা টিকিট কেটেই কিন্তু আপনারা এই জাদুঘরের মধ্যে সমস্ত জিনিসগুলো দেখতে পারবেন। এখানে কোনো রকম ফটোগ্রাফি নেই, তার জন্য আপনাকে নিজের চোখেই সমস্ত বিষয়টা দেখে আসতে হবে। তাই আমি আমার যতটা সাধ্য আমি সামনে থেকে যেটুকু নিয়মের মধ্যে আছে সেইটুকুকেই দেখানোর চেষ্টা করলাম। আপনারা হয়তো দেখে অল্প বিস্তর হলেও উপকৃত হবেন। শ্রী রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরটি একটি দোতলা ভবন। এই ভবনের ভিতরে দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দিরটিও কিন্তু রয়েছে। হ্যাঁ, এটি একটি মডেল হিসাবে রাখা হয়েছে। এছাড়াও আরো রয়েছে বিভিন্ন ধরনের মডেল, যেগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, মাত্র 10 টাকার বিনিময়ে টিকিট করে মাথাপিছু এই টিকিটটা নেবে এবং তারপরে প্রবেশ করার পরেই চলে যাবেন এই সংগ্রহশালাটিতে। আর সেখানে যাওয়ার পরে দেখতে পাবেন অজস্র কিছু, হ্যাঁ, ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, এছাড়াও তাদের সাথে সহচরী আরো বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক পথে থাকা মানুষদের বিভিন্ন জিনিসপত্র কিন্তু সেখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আর এই সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে যেতে পারেন। আর আমি সেই সমস্ত বিষয়টাকেই এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওটির মাধ্যমে। আর এই হচ্ছে রামকৃষ্ণদেব মঠের যে বাইরের দিকটা, তো সেইটা হচ্ছে বেলুড় মঠের বাইরের ভিউটা কিন্তু এটা। আর দেখুন কত দর্শনার্থী, কত তীর্থযাত্রী কিন্তু এখানে এসে সমবেত হয়েছে। আর এইখান থেকে সামনের দিকে বাঁ হাতে যে জায়গাটা পাবেন সেখানে কিন্তু প্রচুর ধরনের বই বিক্রি হয়। বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলো কিন্তু এখানেই পাওয়া যায়, রামকৃষ্ণদেব রচিত, এছাড়াও আর হচ্ছে স্বামী বিবেকানন্দের বিভিন্ন বইগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সুলভে। এই যে ঘরটি, এখানে কিন্তু বিভিন্ন এই যে বেদান্ত, তারপরে আপনারা পরিব্রাজন, সমস্ত বই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর গীতা, ভাগবত, মহাভারত, এই সমস্ত বইগুলো এখান থেকে কিন্তু কিনতে পারবেন। আর এখানে যাওয়ার পরে সুলভে আপনারা কিন্তু মানে সুলভে বলতে কি, শুল্কহীনভাবে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। যেই জুতোগুলো হ্যাঁ, ওই যে ঘরটা নিঃশুল্ক জুতো রাখা, হ্যাঁ ওখানে আপনারা জুতোটা রেখে পুরোটা ভ্রমণ করতে পারবেন। কেননা জুতো খুলে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে, ফলত এখানে জুতো রাখার একটা সুব্যবস্থা রয়েছে। তো সেখানে রাখার পরে আপনারা পুরো মন্দির পরিদর্শন করতে পারেন। সন্ধে নামার সাথে সাথে এইখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর আরতির সময় জ্বলে ওঠে এই প্রজেক্টরটা। হ্যাঁ, বাইরে থেকেও যেন অনেক দর্শনার্থী হয়, ভেতরে এতজনকে জায়গা দেওয়া সম্ভব নয়, তো তার জন্য কিন্তু বাইরেও একটা প্রজেক্টর লাগানো থাকে, যেটার মাধ্যমে আপনারা এই সন্ধ্যা আরতিটাকে ভালোভাবে দেখতে পারেন। তো সন্ধে নেমে এসেছিল, আমরাও গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাত্রা করলাম লঞ্চে উঠে। হ্যাঁ, 7টার দিকে লাস্ট লঞ্চ থাকে, তো আমরা লঞ্চে করে আবার দক্ষিণেশ্বর ফিরে তারপরে কিন্তু বাড়ির দিকে যাত্রা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকুন।